আপনি একবার বলেছিলেন যে ভাই টাকা জমায়া থাইল্যান্ড যাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যে টাকা জমায় সেটা দিয়ে চায়নায় ফুটপাতে হাঁটাটাও ভালো। কারণ এখানে ফুটপাতে হাঁটলেও অনেক কিছু লার্নিং আছে, অনেক বিজনেস আইডিয়া পাওয়া যায়, বিজনেস সম্পর্কে অনেক কিছু শেখা যায়। তো জীবনে যদি আমি টাকা জমায় একটা ট্যুর দিতে পারি, থাইল্যান্ডের পাতা বিছে না যায় আমি চায়নাতে যাব। চায়নার রাস্তার হাঁটার কথাটা এই কারণে বলি, কারণ হলো যে ওদের তো প্রচুর ছোট ছোট ইন্ডাস্ট্রি, স্মল মিডিয়াম মাইক্রো কটেজ এন্টারপ্রাইজের অভাব নাই। তো ওই জায়গাগুলোতে অনেক ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি হয়। হ্যাঁ, এবং দেখেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাস্টেইনেবল, কিছু না কিছু করতেছে, দেশের বাইরে ওরা এক্সপোর্ট করতেছে। ওদের ফার্স্ট মোটোই থাকে দেশের বাইরে এক্সপোর্ট করবে, ডেভেলপিং মার্কেটগুলোকে ধরবে। চায়না হচ্ছে সারা ওয়ার্ল্ডের একটা প্রোডাকশন হাউস, বা তার এখান থেকে সব জায়গায় সবকিছু ছড়িয়ে পড়ছে। এর সাথে যে একটা সাপ্লাই চেনের রিলেশন, হাউ ইউ থিঙ্ক দিস থিং, এটাকে কিভাবে দেখেন? ওরা তৈরি করে না এমন কিছু নাই, ওরা পারে না এমন কিছু নাই। আমার মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় যে একটা সময় আসবে যে ওদেরকে ওরা মানুষের রিকোয়ারমেন্ট দিলে মানুষকেও ওই আরেকটা সেম আমি ফারহানের মতো আরেকটা ফারহান বানাই দিবে ওরা। আমাদের লাইফে চায়না নাই কোথায়। আমার যদি ডেইলি লাইফ শুরু করি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো ওদের প্রোডাক্টের উপরেই কিন্তু আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলো, আমি ডেভেলপিং না, ডেভেলপ কান্ট্রিগুলোর একটা সিগনিফিক্যান্ট মার্কেট কিন্তু ওদের দখলে। চায়নার মতো করে ইনোভেটিভ প্রোডাক্ট এবং কম টাকায় প্রোডাক্ট আমার মনে হয় না আর কেউ দিতে পারবে বা দেয়। বাংলাদেশ আসলে এই সাপ্লাই চেইনের জায়গা থেকে কিরকম কি পজিশনে আছে, বিশেষ করে যদি কারেন্ট সিচুয়েশনটা বলি যে আমাদের এখন ডলার ক্রাইসিস জাতীয় ইস্যু যাচ্ছে, আমরা হয়তো রেগুলার এলসি ওপেন করতে পারি না। কোভিড গেল, হ্যাঁ, এই রিসেন্ট সময়ে কোভিড গেল, আমরা আসলে এরকম সাপ্লাই চেইন ডিসরাপশন কিন্তু এই কারেন্ট সময়ে দেখলাম। পাশাপাশি রাশিয়া ইউক্রেন, কোভিড যেতে যেতেই আবার রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হলো। সো এটাও কিন্তু একটা বড় সাপ্লাই চেইন ডিসরাপশন তৈরি করছে ওয়ার্ল্ড ওয়াইড, কারণ পৃথিবীর একটা বড় অংশের খাদ্যশস্যই কিন্তু আপনার রাশিয়ান ইউক্রেন বেল্ট থেকে আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিস্টক। এইখানে আমরা কথা বলি বিজনেস নিয়ে, এখানে আমরা কথা বলি সেলফ ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার নিয়ে। এখানে আলোচনা হয় কিভাবে ওভারঅল সবকিছুকে আমরা ডেভেলপ করে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। এবং আজকে আমরা একটা নেক্সট লেভেল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা বিজনেসের সাপ্লাই চেন, ভ্যালু চেন, এইগুলো নিয়ে আলোচনা হবে। কারণ একটা বিজনেস যখন আগাতে থাকে, গ্রো করতে থাকে, সেখানে কিন্তু একটা সাপ্লাই চেন কিভাবে কাজ করবে সেটা খুব ক্রুশাল একটা রোল প্লে করে। সো যারা সাপ্লাই চেইন সম্পর্কে ইন্টারেস্টেড আছেন, এই ফিল্ডে কাজ করেন, হোপফুলি এই আজকের আলোচনাটা খুব ভ্যালুয়েবল হবে তাদের জন্য। অনেক কিছু শেখার থাকবে, জানার থাকবে। এবং আজকে এই জায়গায় আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন সাপ্লাই চেইন স্পেশালিস্ট, যিনি অলসো একজন পিএইচডি ক্যান্ডিডেট এবং সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে লাস্ট 10 ইয়ার্স প্লাস কাজ করে যাচ্ছেন। এবং তার এই জায়গায় যে তার এক্সপেরিয়েন্সটা আছে, তার আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব, জানবো যে এখানে কিভাবে আসলে এই জায়গাগুলোতে এক্সেল করা যায়। কারো যদি ক্যারিয়ার পারপাস থাকে, কারো যদি ক্যারিয়ারের ইন্টারেস্ট থাকে, সাপ্লাই চেনে কিভাবে ক্যারিয়ারটা ডেভেলপ করতে হয় সে ধরনের আলোচনাও থাকবে হোপফুলি। সো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ফারহান ভাই। কেমন আছেন ভাই? জি, সেতু ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। সো লং ওয়েটেড, অনেকদিন ধরে আমরা চাচ্ছিলাম জি। এই আমাদের বি স্টকে। সো ফারহান ভাই, পার্সোনালি অনেকদিন ধরে আপনাকে চিনি বা জানি। সো একটু পার্সোনাল সেটা হচ্ছে যে আমি আপনাকে যতদিন ধরে চিনি জানি, তার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি যে ইউ আর আ গাই হু অলওয়েজ পারসু এক্সেলেন্স, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং সেই জায়গা থেকে আমি যেটা দেখি যে ধরেন যে আপনি বিভিন্ন সময় একাডেমিক বিভিন্ন কোর্সের সাথে ইনভলভ থাকছেন। পাশাপাশি নিজের যে লার্নিংটা আছে সেটাকে পৌঁছে দিতে চান আ মানুষের কাছে। সেই দিক থেকে হয়তো আপনি টিচিং প্রফেশনে আছেন, যেটাকে আপনি আপনার টার্মে হয়তো বলেন যে আপনার লার্নিং পার্টনারদের সাথে আপনি আপনার লার্নিংটা শেয়ার করেন। এখন আবার পিএইচডি করছেন। সো এই যে নিজেকে সেলফ ডেভেলপমেন্ট এর যে উত্তরোত্তর একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। সো কি ড্রাইভিং ফোর্স আসলে কাজ করে, এবং এটা কোত্থেকে? এটা কি মানে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এবং
পজিটিভ ড্রাইভিং ফোর্স, নেগেটিভ ড্রাইভিং ফোর্স জাস্ট জানতে চাওয়া। কি ছিল এখানে আচ্ছা। পেছনে নিজেকে এতটা এই পর্যন্ত নিয়ে আসার পেছনে? আসলে আ এখানে পজিটিভ বলব না, ইটস এ ড্রাইভিং ফোর্স, হ্যাঁ? ওকে। আমি আমার লাইফটাকে ৩ টা ভাগে যদি ভাগ করি, আমার আজকের বয়স পর্যন্ত হুম, হুম। ৩ টা ভাগে আমি যদি এসএসসি পর্যন্ত আমার মাধ্যমিক পর্যন্ত চিন্তা করি, I was one of the brightest student in my school. আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কখনো সেকেন্ড হই নাই। ওয়াও! আমি স্কলারশিপ পেয়েছি। আ আপনার এলাকা ভিত্তিক মানে উপজেলা ভিত্তিক স্কলারশিপে পুরা ওই উপজেলাতে ফার্স্ট হয়েছি এবং I had the good names, good reputations ওকে। in my area, in my community and everywhere. বাট যেকোনো কিছু সমস্যার জন্য আমার এসএসসির রেজাল্টটা ভালো হয় নাই। দেন আমি ঢাকায় মুভ করলাম গ্রাম থেকে। ওইটা আমার খুব কষ্টের লাইফ গেল। আমি কিন্তু ওই সময় স্বপ্ন দেখেছি আমার এসএসসি পর্যন্ত যে আমি বড় কিছু হব। বড় কিছু হইতে হবে, ভালো কিছু করতে হবে, হ্যাঁ? তো এরপরে আমি এসএসসির পরে যখন ঢাকায় আসলাম, আমার খোলনচলে নিজেকে যেহেতু আমার এসএসসির যেটা এক্সপেকটেশন ছিল সেই রেজাল্টটা হয় নাই। হুম, হুম। সো আমার মনে হইল যে এটাই শেষ না। এমনও না আবার এটা শেষের শুরু তাও না। আচ্ছা। এটা আমার জন্য একটা ধাক্কা ছিল। আমি এসএসসির পরে একটা পুরা নতুন পরিবেশে আসলাম। যেখানে আমি আমার আত্মীয়স্বজনের বাসা ছাড়া কখনো কোথাও থাকি নাই। সেখানে আমি আপনার হোস্টেলে উঠলাম। হুম। তাও এগুলা প্রাইভেট হোস্টেল এবং পুরা একটা আ কি বলবো আত্মীয়হীন পরিবেশে এসে পড়লাম। এখানে আসলে আমার লাইফে আমার ড্রাইভিং ফোর্স এর পিছনে আমি সারা জীবন যার কাছে কৃতজ্ঞ থাকবো তিনি আমার দাদা। মানে আমার বাবার বাবা। আচ্ছা। আমি চিরকাল উনাকে স্মরণ করি। আমি যতদিন বাঁচবো উনাকে আমি স্মরণ করব। আমার দাদা আ আমার প্রতিটা অর্জনের সাথে ছিল। আমার খারাপ সময়, আমার ভালো সময়গুলোতে। হি ইন্সপায়ার্ড মি এ লট। ওকে। উনার দোয়া ছিল। এই যে আমি ঢাকায় এসে ভর্তি হলাম কলেজে, আমার খারাপ সময়গুলো, এই সময়গুলো উনি আমাকে সাপোর্ট করেছেন। হয়তো উনি আমাকে অনেক টাকা দিয়ে দিতে পারেন নাই। আ কিন্তু উনার ভালোবাসা আমার প্রতি সবসময় ছিল। তারপরে আসলে আমার একটা কষ্টের সময়। নতুন পরিবেশ। যেহেতু আমার ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ ছিল না সেরকম। সো ইউ নো যে আমি মানে আসলে কি পরিমাণ হার্ড একটা এনভায়রনমেন্ট আমি ফেস করেছি। টাকা নাই, ঢাকায় থাকা, টিউশনি করা, পড়াশোনা করা। আমি ধরেন ২-২.৫ কিলোমিটার হেঁটে গিয়ে টিউশনি করতাম। আমার ধরেন যে জায়গা থেকে টাকা আসার কথা, আমার বা আমার বাবার ভাই উনি আমাকে কমিটমেন্ট করলেন, আমার ফুপি কমিটমেন্ট করলেন যে আমাকে একটা পরিমাণ টাকা দেওয়া হবে। বাট ওইটাও আমি আসলে ঠিকমতো পেতাম না পুরা মাসে। হুম, হুম। সো আমি এটাকে খারাপভাবে দেখি না। কারণ উনি হয়তো ওই সময় কমিটমেন্টটা করেছিল। বাট ওই পরিমাণ টাকাটাও তো উনার হাতে থাকতে হবে। সবাই তো যার ফ্যামিলি মেইনটেইন করে দেন হলো অন্যদের জন্য করবে। হয়তো ওই সময় ওইটা ছিল না উনাদের কাছে। তারপরেও উনারা যতটুকু সাপোর্ট দিয়েছেন এটার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। এবং আমি জানি না উনারা কোনদিন দেখবে কিনা। যদি দেখে এই ভিডিওটা আমি উনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ আমি আজকে আজকের আমি বলতে আমি কিন্তু সফল আমি না। আজকে আমি ফারহান হওয়ার পিছনে যতটুকুই হইছি অতটুকুর পিছনে এই যে উনাদের এই কন্ট্রিবিউশন টা কিন্তু ছিল। এই যে ঢাকায় আসার পর যতটুকুই উনারা আমারে হেল্প করেছেন ওইটা কিন্তু অনেক বড় ছিল। কারণ ওই হেল্পটা না পেলে বাকি হেল্পটা দিয়ে হয়তো আমি চলতে পারতাম না, চালায় নিতে পারতাম না, বাকি টাকাটা ম্যানেজ করতে পারতাম না। আমার এমনও সময় গিয়েছে যে রাতে হোস্টেলের একটা মিল বাঁচানোর জন্য আমাকে হয়তো ৳৫ র মুড়ি কিনে খাইতে হইছে। আচ্ছা। আমি কখনো ধরেন একটা চিতই পিঠা কিনে খেয়ে ২ গ্লাস পানি খেয়েও রাতে থেকেছি। আমি কখনো আমার পেছনকে মনে করতে গিয়ে আমি লজ্জা পাই না। হুম, হুম, হুম। হ্যাঁ? আমি কিন্তু এসএসসি পর্যন্ত অনেক আরামে শান্তিতে বড় হয়ে আসা মানুষ। তো কারণ তখন কষ্টটা আমার মা, আমার দাদা-দাদি হয়তো করতেন। আমাকে বুঝতে দেন নাই। হুম।
আমি বুঝতেও খুব কম বুঝতাম ওই জিনিসটা। উনাদের উপর দিয়ে, তারপরের ঝড়টা তো আমার উপর দিয়ে। তারপর আবার আমি আমার চাচার কাছে আবার কৃতজ্ঞ থাকবো, উনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ? চাকরির ব্যবস্থা দেওয়ার পরে আমার ধরেন আ ২ টা পাবলিক ইউনিভার্সিটিতে আমি ইন্টারমিডিয়েটের পরে আমার এক হলো আরকি আপনার ভাইবার জন্য নাম আসলো। বাট যে সাবজেক্ট গুলোতে এসছে আমার মনে হয়েছে যে আমি এতদিন টাইম দিয়ে এগুলো পড়ে আ এগুলার কি বলবো এটাকে? মার্কেট অ্যাট্রাক্টিভনেস নাই। হুম, হুম। আর আমার যেহেতু টার্গেট ছিল যে আমি বিবিএ পড়তে হবে। একটা কর্পোরেট জবে ঢুকবো। আমাকে কর্পোরেট জব খুব টানতো। আচ্ছা। তো এরকম কিছু করব। সো আমি চিন্তা করলাম যে না আমাকে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতে হবে। সো I choose one of the best university in 2008 আমি ৬ এ পাস করলাম ইন্টারমিডিয়েট। তারপর কিন্তু আমি ১ বছর বসে রইলাম। আচ্ছা। কারণ আমার টাকা ম্যানেজের ব্যাপার ছিল। হুম, সো আমি আবার ওই যে আমার আ চাচার প্রতি কৃতজ্ঞ যে উনি আমাকে আসলে উনার এখানে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। যেটার মাধ্যমে আমি আসলে ইনকাম করা শুরু করলাম। ইন্টারমিডিয়েটের পরপরই কিন্তু। আমার এইচএসসির রেজাল্ট দেওয়ার ১ সপ্তাহ পর থেকেই। হুম। সো তারপরে তাও আমি সময় নিলাম কেন? কারণ একটা পরিমাণ টাকা তো আমাকে গুছাতে হবে। সো আমি গুছালাম, কষ্ট করলাম। তখন আবার ফ্যামিলিতেও যেহেতু কিছু টাকা কামাই, আমার মা, আমার বোন আছে, ছোট বোন ওদেরকে দেয়া। তো ভাই আছে এদেরকে দেওয়া। তো এভাবে করে একটা টাকা জমিয়ে কিন্তু আমি 2008 এ আমার বিবিএ কন্টিনিউ করলাম। আলহামদুলিল্লাহ আমার ইউনিভার্সিটির টিচাররাও আমার প্রতি অনেক হেল্পফুল ছিলেন। অনেকেই আমার কষ্টের গল্পটা জানতেন। তখন আমার লাইফটা এরকম ছিল, আমার বাসা মিরপুর, আমার ইউনিভার্সিটি বনানীতে, আমার অফিস মতিঝিলে। সো I have to travel the whole Dhaka city in a day. প্রতিদিন আমি সকাল থেকে ১২টা পর্যন্ত ক্লাস করতাম। ২টার মধ্যে গিয়ে অফিসে ঢুকতাম। ২টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিস করতাম। বাই দ্য ওয়ে এইখানেও আমি জানি না আমার চাচা উনি কখনো দেখবেন কিনা। আমি উনার কাছে কৃতজ্ঞ যে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আমাকে অফিসের ব্যবস্থা করে দিয়েছিলেন। অন্য কেউ হলে হয়তো এটা হতো না। হুম, সো আ এই কৃতজ্ঞতা এই সময়টা থেকে আমি বলব যে আমার ফার্স্ট, সেকেন্ড জব পাওয়া পর্যন্ত না, আমার ফার্স্ট জব পাওয়া পর্যন্ত, ফার্স্ট জব করা পর্যন্ত আমি একটা কঠিন সময় পার করেছি। আচ্ছা। তখন আমি চিন্তাও করি নাই কি করব। বাট আমি যখন আমার সেকেন্ড জবে গেলাম, আমি আপনাকে বলতেছিলাম যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স আমার মানে ওই প্র্যাকটিক্যাল জায়গায় গিয়ে আর আমার ভালো লাগতো না। আমার মনে হয়েছে যে মানে ইটস এ ক্লেরিক্যাল জব। আই এম আমি যেহেতু এক্সট্রোভার্ট আমি এখানে আমার সময়টা নষ্ট করতেছি। সো আই হ্যাভ টু ফাইন্ড মাই রাইট প্লেস। তো তারপরে আমি গেলাম আপনার একটা ফরচুন 500 কোম্পানিতে। ইটস এ ফরচুন 500 অ্যান্ড আমেরিকান কোম্পানি জয়েন করলাম। সো ওইখানে রইলাম এবং আমি খুঁজতে থাকলাম। আমার ড্রিম জব ছিল আমি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করব। আচ্ছা। এর মধ্যে আমি নিজেই একটা আ এডুকেশন লেভেল এনজিওর সাথে জড়িয়ে গেলাম ভলান্টারিলি, যেটার এখনো আমি যার সাথে ইনভলভ। আ ইয়েস। স্লামের বাচ্চাদের এডুকেশন নিয়ে আমরা কাজ করি। ওইখানে থাকার পরে মনে হলো যে আমার জন্য রাইট প্লেস ডেভেলপমেন্ট সেক্টর। কর্পোরেটের জন্য আমি না। হুম, হ্যাঁ? আমার ক্যালকুলেশনস নাম্বার থেকে আমাকে আসলে আ কি বলবো? মানুষের প্রতি দরদ, মানুষের জন্য করা এগুলো বেশি টানে। দেন I move to the development sector. কিন্তু আমার ওই যে কোর জায়গা সাপ্লাই চেইন হুম। যেটা আমার এই আ আপনার যে ফরচুন 500 আমেরিকান কোম্পানিতে এসে তৈরি হলো, সেটা আমি ফেলে দিলাম। আমার মনে হলো এইটা নিয়ে কাজ করার প্রচুর জায়গা আছে ডেভেলপমেন্ট সেক্টরে। দেন I completed my professional degree on supply chain আইটিসি এবং আনটাক থেকে। এটা গ্লোবালি রিকগনাইজড একটা সাপ্লাই চেইন ডিগ্রি। হুম, হুম। দেন I had some other degrees also on supply chain management. তারপর আমি আপনার মাস্টার্স করলাম ২ টা। আম আইবিএ থেকে এমবিএ করলাম। তারপর হলো জাহাঙ্গীরনগর আইবিএ থেকে। তো আইবিএ বললে আবার ঢাকা এটা মিন করা না। তারপরে পাবলিক পলিসিতে মাস্টার্স করলাম।
তারপরে আমি আমার কাছ থেকে আমাকে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, যেটা ইউএসএ তে, দুর্ভাগ্য করোনার কারণে আমি গিয়ে করতে পারি নাই। আমি হয়তো যেতে পারতাম ১ বছরের জন্য একটা আপনার মাস্টার্স করালো গ্লোবাল সাপ্লাই চেইন এর উপরে ওকে। 18 ক্রেডিটের। ইট ওয়াজ স্পেশালাইজড ফর দ্যাট অর্গানাইজেশন। তারপর পিএইচডি শুরু করলাম ২০২২ এ এসে। সো আমি আমার টার্নিং পয়েন্ট যদি বলি আমার লাইফে, আমার ক্যারিয়ার অ্যাসপিরেশনস আমি নিজেই। আমি প্রতিদিন আজকে আমি যেরকম আছি, আমি কালকে এর চেয়ে ভালো হইতে চাইছি। এর চেয়ে পারফেক্ট হইতে চাইছি। মানুষ কখনো পারফেক্ট হয় না। বাট গতকাল আমি যে স্টেটে ছিলাম, আমি চাইছি তার থেকে একটু ডিফারেন্স যেন পরের দিন হয়। আমি যেন আরেকটু ভালোভাবে কাজ করি। আমি যেন আমার টপিকটা বুঝি, ঠিকভাবে কাজ করতে পারি। আমি কখনোই কারো সাথে নিজেকে কম্পেয়ার করি নাই, এখনো করি না, ফিউচারে করব না। আমি সারা জীবন আমি আমার নিজের সাথে নিজেকে কম্পেয়ার করেছি। গতকালকে ডেলিভারেবলস এর সাথে আজকের ডেলিভারেবলস কে চিন্তা করেছি। হুম। যে গতকালকে আমি কি ভুলগুলো করেছি। ডেফিনিটলি আমি এখনো ভুল করি, প্রতিদিন করি। ওই ভুলগুলো থেকে লার্নিং নিয়ে আমি নিজেকে কিভাবে পরের দিন আপগ্রেড করতে পারি, সেটা নিয়ে কাজ করতেছি। ইটস দ্য মেইন ড্রাইভিং ফোর্স আমার হুম। লাইফে, আমি যদি বলি। আর আমার ফ্যামিলি আছে। আমি আমার মা, আমার ওয়াইফ, আমি ২ টা মানুষের কাছে কৃতজ্ঞ যে আ উনারা আমাকে ওই স্পেসটা তৈরি করে দিয়েছেন। যে কারণে আমি আমার লার্নিং, ক্যারিয়ার নিয়ে কাজ করতে পারি। স্টিল নাও আমি এই যে এখানে আছি, আমি আমার কাজের প্রয়োজনে অফিসের পরে অনেক রাত পর্যন্তও বাইরে থাকতে হয়। আমার ওয়াইফ সবসময় এই আ অপরচুনিটি কস্টটা উনি নেন। হুম। সো আমার বিয়ের মাত্র ৩.৫ বছর। সো এই সময়ের মধ্যে উনার কাছ থেকে এই আন্ডারস্ট্যান্ডিং এটা পাওয়া একটা বড় ব্যাপার। সো এটার জন্য আমি উনার কাছে কৃতজ্ঞ। আর আমার মা তো সবার জন্যই, আমার আপনার সবার মা শ্রেষ্ঠ। সবার মা মানে ছেলে-মেয়ের জন্য উনার সর্বোচ্চটুকু করেন। সো আমার মাও আমার জন্য অতটুকু করেছেন। সো আমার লাইফে যদি বলি আমি আসলে আ আমার দাদা, আমি সারা জীবন উনাকে মিস করব। আমার মৃত্যু পর্যন্ত আমি মিস করব। আ আমার দাদি, উনারও কন্ট্রিবিউশন ছিল আমার লাইফে। আমার মা, আমার ওয়াইফ। এই ৪ জন মানুষের প্রতি আসলে আমার সারা জীবন কৃতজ্ঞতা থাকবে। আজকে আমি হওয়ার পিছনে উনাদের আমার পার্সোনাল লাইফ থেকে আছে, প্রফেশনাল লাইফে আমি অনেক বসদেরকে পেয়েছি, হুম। যারা আমাকে কাজ করার জন্য স্কোপ তৈরি করে দিয়েছেন। আমি একা কাজ করার জন্য। ১ম এ আমার মনে হয়েছে যে অনেকের ক্ষেত্রে যখন আমি আরো ছোট ছিলাম, যে উনি আমাকে একা ছেড়ে দিচ্ছে, মানে এটা মনে হয় ইচ্ছা করেই করতেছে, বা আমার মনে হয়েছে যে উনি আমাকে ওই স্পেসটা দিতে চাইছে। পরে এসে মনে হয়েছে। সো এই স্পেসটা যে উনারা দিয়েছেন এটার জন্য আমি কৃতজ্ঞ। একাডেমিক লাইফে আমি আমার টিচারদের কাছে কৃতজ্ঞ। আমি স্পেশালি আম কয়েকটা নাম হয়তো না বললেই না। আ আ প্রফেসর ডক্টর মামুন হাবিব স্যার আছেন আমার টিচার। উনি আমার বিবিএ লাইফের টিচার। স্টিল আই হ্যাভ দ্য কানেকশন উইথ হিম। আমার পিএইচডি সুপারভাইজার যিনি আছেন উনি লাকিলি বাংলাদেশী, ডক্টর সাইদ খান। উনার কাছে কৃতজ্ঞ। আমার আম এখন ধরেন আমি পাবলিক পলিসিতে যখন মাস্টার্স করি ওইখানে প্রফেসর ডক্টর রকিবুল কবির স্যার আছেন। উনার কাছে কৃতজ্ঞ। তারপরে আম আরো অনেক শিক্ষকরা আছেন। আমি আসলে জাহাঙ্গীরনগর আইবিএ তে আমার টিচাররা আছেন। ৩-৪ জনের নাম যদি বলি, আর ডক্টর রাফিউল হক আছেন। তারপরে আপনার আ আমাদের ডক্টর বখতিয়ার রানা আছেন। এরকম অনেকে আছেন। আমি আসলে নাম বলে টিচারদের সাথে আম আ আমি যখন যেদিন বিয়ে করি আমার অনেক টিচার এসছেন আমার বিয়ের অনুষ্ঠানে। এটা ওকে। সবাই আসলে অবাক হইছে যে এত টিচার আসছে দাওয়াতে। মানে এটা একটু ও ব্যাপার ছিল। ফারহান ভাই, আপনার সাথে আমার পরিচয় ২০১৮ থেকে। জি। আমরা একটা সময় কলিগ ছিলাম এবং আমার একটা কথা এখনো কানে বাজে। আপনি একবার বলেছিলেন যে, "ভাই, টাকা জমায়া থাইল্যান্ড যাওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে টাকা জমায় সেটা দিয়ে চায়নায় ফুটপাতে হাঁটাটাও ভালো।" কারণ এখানে ফুটপাতে হাঁটলেও অনেক কিছু লার্নিং আছে। অনেক বিজনেস আইডিয়া পাওয়া যায়। বিজনেস সম্পর্কে অনেক কিছু শেখা যায়। তো জীবনে যদি আমি টাকা জমায়ে একটা ট্যুর দিতে পারি, থাইল্যান্ডে পাতায়া বিচে না যেয়ে আমি চায়নাতে যাবো। সো ইয়েস, সো হোয়াই ইউ থিংক যে চায়না বিজনেস এর জায়গায় এতটা
অগ্রসর হয়েছে এবং এই জায়গাটাতে এই যে আজকে আমরা বলি যে চায়না হচ্ছে সারা ওয়ার্ল্ডের একটা প্রোডাকশন হাউস বা তার এখান থেকে সব জায়গায় সবকিছু ছড়িয়ে পড়ছে। এর সাথে যে একটা সাপ্লাই চেইনের রিলেশন, হাউ ইউ থিংক দিস থিং? এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ সেতু ভাই। কোয়েশ্চেনটা অনেক বড়। আর আমি খুব ফরচুনেট যে মানে আপনি আমার এই কথাটা এখনো মনে রেখেছেন। আমি আসলে এটাকে এইভাবে ডিফাইন করি। চায়না তো আসলে আমাদের লাইফে চায়না নাই কোথায়। হুম, হুম। আমার যদি ডেইলি লাইফ শুরু করি, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো ওদের প্রোডাক্টের উপরেই কিন্তু আমাদের ডেভেলপিং কান্ট্রি গুলো, আমি ডেভেলপিং না, ডেভেলপ কান্ট্রি গুলোর একটা সিগনিফিক্যান্ট মার্কেট কিন্তু ওদের দখলে। ওরা তৈরি করে না এমন কিছু নাই। ওরা পারে না এমন কিছু নাই। আমার মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় যে একটা সময় আসবে যে ওদেরকে ওরা মানুষের রিকোয়ারমেন্ট দিলে মানুষকেও ওই আরেকটা সেইম আমি ফারহানের মতো আরেকটা ফারহান বানায় দিবে ওরা। সো ওরা, আমার মনে হচ্ছে যে ওদের প্রোগ্রেসটা এইভাবে যাচ্ছে এবং এটার পিছনে ডেফিনিটলি আ যখন আ আপনার মাও সেতুং এর অনেক বড় অবদান আছে। তিনি একটা বড় অংশকে আ উনি দেশের বাইরে পাঠিয়েছেন। হুম। উনি সেগ্রিগেশন করেছেন যে কেউ হয়তো আপনার লিটারেসি শিখবে, কেউ হয়তো সায়েন্স শিখবে, কেউ টেকনোলজি শিখবে, হ্যাঁ? সো ঐটার কারণেই কিন্তু আজকের এই চায়না, না? চায়না কিন্তু আমরা বলব যে ডেভেলপিং কান্ট্রির জন্য একটা মানে আমাদের ওদের অর্থনৈতিক বিপ্লব যেমন হয়েছে আমাদেরও কিন্তু হয়েছে। আপনি দেখেন এখন আগে একটা সময় ছিল যে আপনি আমাদের মার্কেটেই চিন্তা করেন যে আ প্রোডাক্ট ইম্পোর্ট করা মানেই চায়না থেকে বিশাল ব্যাপার। এখন সবাই করে। আপনি চাইলে একজোড়া আপনি চাইলে একজোড়া জুতা, একজোড়া জুতার কথাই বাদ দেন। গত কয়েকদিন আগে আমি আপনার আ আলিবাবাতে অর্ডার করে আপনার যেহেতু দারাজের পার্টনার, আমি চায়না থেকে একটা আমার হেডফোন নিয়ে আসলাম। ঠিক আছে? এবং চায়নার রাস্তার হাঁটার কথাটা এই কারণে বলি, কারণ হলো যে ওদের তো প্রচুর ছোট, ছোট ইন্ডাস্ট্রি, স্মল, মিডিয়াম, আ মাইক্রো, কটেজ এন্টারপ্রাইজ এর অভাব নাই। তো ওই জায়গাগুলোতে অনেক ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি হয়। হ্যাঁ? এবং দেখেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাস্টেইনেবল। কিছু না কিছু করতেছে। দেশের বাইরে ওরা এক্সপোর্ট করতেছে। ওদের ফার্স্ট মোটোই থাকে দেশের বাইরে এক্সপোর্ট করবে। ডেভেলপিং মার্কেট গুলোকে ধরবে। সো ওইটা আমার কথাটা যদিও রূপক অর্থে ছিল, বাট আমার মনে হয় যে বিজনেস অ্যাকুমেন্ট শিখতে হলে ইউনিভার্সিটি পড়া থেকে আসলে আ আমি যদি বলি যে আমি ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্ট পড়া থেকে চায়নার কোনো একটা ফ্যাক্টরিতে হয়তো ৩ মাস ইন্টার্নশিপ করা আমার কাছে বেশি ওয়ার্থি মনে হয় আরকি। হ্যাঁ? ওকে। সো এ কারণে আসলে আমি ওই উদাহরণটা সবসময় দেই আরকি। এবং আমার যদি কখনো সময় হয় যে আমি গিয়ে আসলে ৬ মাস থাকতে পারবো, ওদের কোনো এরকম ছোট মাঝারি অর্গানাইজেশনের সাথে, কারণ বড়দেরকে নিয়ে চিন্তা ভাবনা করার আসলে আ দরকার নাই। কোন না বড়রা ফ্লাউরিশ করে প্রফিটেবিলিটি এনশিওর করে এই জায়গাটায় এসছে, না? তাদের কেস স্টাডি সবাই করবে। কিন্তু মিডিয়াম, ছোট এবং কটেজদেরকে নিয়ে কিন্তু সবাই গল্প লিখতে চায় না, হ্যাঁ? যাদের পটেনশিয়ালটা আছে। পটেনশিয়ালটা আছে। নেক্সট লেভেলের একটা মুভ কিভাবে নিতে হবে সেটা বোঝে। এক্সাক্টলি। এবং তাদের সাথে থাকতে পারলে মনে হয় যে আমার বিজনেস অ্যাকুমেন আরো বেশি, আমার না যেকোনো মানুষের বিজনেস অ্যাকুমেন আরো বেশি কি বলবো এটাকে শার্প হবে। হ্যাঁ? আ অনেক সহজে ওদের মতো ওরা কিভাবে ডিসিশন গুলো নেয়, ওরা কিভাবে মার্কেটে, ওদের কিন্তু খুব অ্যাগ্রেসিভ একটা ব্যাপার আছে। মার্কেট ক্যাপচার এ গিয়ে মার্কেট আ ক্যাপচার করতে গিয়ে আপনি দেখবেন ওরা খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং করে। ওরা দেশের বাইরে প্রোডাক্ট পাঠায়। ঠিক আছে? নিজেরা মুভ করে। সো এই আ এই aggressiveness টা ওয়ার্ডটা হয়তো খারাপ। মানে aggressive কথাটা হয়তো নেগেটিভ। বাট আমি আমার ব্যবসাকে সফল করতে গিয়ে সাস্টেইনেবল করতে গিয়ে আমি আমার অপারেশনস এবং অ্যাপ্রোচ এ aggressive হওয়াটাকে আমি খারাপ মনে করি না। ঠিক আছে? সো সেই কারণেই আসলে সেতু ভাই আপনাকে বলেছিলাম আরকি যে আসলে পাতায়া বিছে বসে থাকার থেকে চায়নায় গিয়ে একটা ফ্যাক্টরিতে ৫ দিন ওদের অপারেশনস দেখাটাও অনেক বেশি ওয়ার্থ দিয়ে আমার কাছে মনে হয়। স্টিল নাও আমি এটা বিলিভ করি। হয়তো সামনের দিকে এই বিলিফটা আমার থাকবে। কারণ হলো ওদের দেখবেন যে ওদের চায়নাতে প্রচুর স স আ কটেজ, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এর কিন্তু অভাব নাই। ঠিক আছে? বড় কর্পোরেশনের পাশাপাশি পৃথিবীতে অন্যান্য দেশে যান, আ চায়নার মতো করে ইনোভেটিভ
প্রোডাক্ট এবং কম টাকায় প্রোডাক্ট আমার মনে হয় না আর কেউ দিতে পারবে বা দেয়। ওই কারণেই আসলে ওই কথাটা আপনার সাথে বলা। অনেক বড় করে অ্যান্সার দিলাম, বাট আমার মনে হয়েছে যে এটা জানাটা জরুরি আরকি। কেন রাইট। বলা? এবং আমার কাছে সামটাইম মনে হয় যে আমরা অনেক সময় বলি যে চায়না ইজ আ কপিক্যাট কান্ট্রি। যে হ্যাঁ, সবকিছু করলে এটার কপি বানায় ফেলতে জি, পারে। বাট আমরা যেটা বুঝি না সেটা হচ্ছে বা আমার কাছে যেটা মনে হয় যে আমরা শুধু ওই প্রোডাক্টটাকে তারা ভিন্নভাবে রেপ্লিকেট করছে সেটা। কিন্তু প্রসেসটার যে তাদের নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, জি। এটা কিন্তু আসলে অন্য কেউ করতে পারে না, না। এই যে একটা যে মেকিং যে আমি একটা প্রোডাক্টকে যেকোনো রেঞ্জের যেকোনো ভেরিয়েশন আমি তৈরি করতে পারি। জি, সেটার জন্য যেই ধরনের ম্যানুফ্যাকচারিং ক্রিয়েটিভিটি ওদের আছে, জি। সেটা কিন্তু অন্য কোনো কান্ট্রি দেখাতে পারে না। সো হ্যাঁ, আমার কাছে মনে হয় সেদিক থেকে দে আর ইন আ সুপিরিয়র পজিশন অফ ক্রিয়েটিভিটি। জি। এবং ডেভেলপিং কান্ট্রি গুলো ওদের দিক থেকে শিখার আছে। ঠিক আছে? আমাদের এই যে দেখেন না, আমরা তো দেখি কয়দিন পর, পর এই টিম, ওই টিম দেশের বাইরে যায়। আমার মনে হয় যে আমাদের দেশে যারা আ আ গভর্নমেন্ট সিস্টেমে আছেন, যারা ধরেন আ লাইক আ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, তারপরে হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি যারা আছেন, হুম, এদের আসলে চায়না গিয়ে শেখা দরকার, অন্য কোথাও না। বা এই রোলে যারা কাজ করবে তাদেরকে বাধ্যতামূলকভাবে আপনার ধরেন ৩ মাস চায়নার কোনো কোম্পানিতে থেকে অ্যাটাচমেন্ট হিসেবে কাজ শিখা দরকার। কাজ শেখা বলতে ওদের অপারেশন, ওদের প্রসেস, ওদের অ্যাপ্রোচ, ওদের মার্কেটিং, আ ওদের সাপ্লাই চেইন এগুলোকে দেখা। তাইলে মনে হয় যে বাংলাদেশ আরো সাস্টেইনেবল আ আ এন্টারপ্রেনারশিপ ও ডেভেলপমেন্ট করবে, এন্টারপ্রাইজ ও ডেভেলপ করবে। এটা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ এ আসি, কারণ যে বাংলাদেশ একটা গ্রোইং ইকোনমিক্যাল জি, কান্ট্রি। তার এখানে আমাদেরও কিন্তু কানেক্টিভিটি এখানকার সাথে যে সাপ্লাই চেইন এর যে সম্পর্কটা এই বিষয়টা। বাংলাদেশ আসলে এই সাপ্লাই চেইন এর জায়গা থেকে কিরকম কি পজিশনে আছে? বিশেষ করে যদি কারেন্ট সিচুয়েশন টা বলি যে আমাদের এখন ডলার ক্রাইসিস জাতীয় ইস্যু যাচ্ছে। আমরা হয়তো রেগুলার এলসি ওপেন করতে পারি না। আজকে যখন মার্কেটে আমি যাই, ৬ মাস আগে যেই জুতাটা আমি দেখেছিলাম, আজকে কিন্তু এগুলো দেখি সেটা ডাবল প্রাইস হয়ে গেছে। জি, কেন ভাই? সাপ্লাই নাই। আমরা বাইরে থেকে আর আনতে পারছি না। জি, এই যে এখানে যে একটা এরকম কিন্তু আরো যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রে এবং এমনকি বাংলাদেশে যেগুলো উৎপাদন হয়, তার র মেটেরিয়াল গুলো কিন্তু বাইরে থেকে আমাদেরকে আ আনতে হচ্ছে। জি। এই যে এখানে যে বর্তমানের যে চ্যালেঞ্জ গুলো কিভাবে দেখছেন এবং এখানে আসলে আ যে স্ট্রাগল গুলো আছে সেখানে আসলে কিভাবে একটা উত্তর আনা যেতে পারে? এইটা ভাই এই অ্যান্সারটা আসলে হয়তো আ এক কথায়ও দেওয়া সম্ভব না। আবার এখানে আসলে অনেক ধরনের ব্যাপার আছে। যেমন ধরেন আ কোভিড গেল। হ্যাঁ, এই রিসেন্ট সময়ে কোভিড গেল। আমরা আসলে এরকম আ সাপ্লাই চেইন ডিসরাপশন কিন্তু এই কারেন্ট সময়ে দেখলাম। পাশাপাশি রাশিয়া, ইউক্রেন কোভিড যেতে, যেতেই আবার রাশিয়া, ইউক্রেন ওয়ার শুরু হলো। এক্সাক্টলি। সো এইটাও কিন্তু একটা বড় সাপ্লাই চেইন ডিসরাপশন তৈরি করছে ওয়ার্লড ওয়াইড। কারণ পৃথিবীর একটা বড় আ অংশের খাদ্যশস্যই কিন্তু আপনার রাশিয়ান, ইউক্রেন বেল্ট থেকে আসে। প্রা তো এই ডিসরাপশনটা হচ্ছে। আমি আপনাকে একেবারে ইয়েস, গ্রোসারি আইটেম ইয়েস। থেকেই বলতেছি হুম, যে, ওই আইটেমগুলোর কিন্তু দাম বেড়ে গেছে। তারপরে হলো মার্কেট ইনফ্লেশন। আমরা যদি গত মাসেও বা তার আগের মাসেও দেখি যে 10 পয়েন্ট 10 পয়েন্ট সামথিং কিন্তু আমাদের ইনফ্লেশন রেট। কারেন্সি আপনার ডিভালুয়েশন। ডিভ্যালুয়েট করতেছে আপনার আ ডলারের বিপরীতে, হ্যাঁ? আমি এখন হয়তো ৳১০০ আ ৳২০ করে আপনার ৳১৯ ৳১১৯ ৳২০ করে আমরা ব্যাংকে পাচ্ছি। হুম, বাইরের মার্কেটে কিন্তু এটা আরো বেশি। ১২৬, ৩০ এই রেটেও পাচ্ছে না। সো আ এই ব্যাপারগুলো কিন্তু আপনার মার্কেটের সাথে কাজ করতেছে আমাদের। তাইলে কি হচ্ছে? টোটাল মার্কেটের যেই সাপ্লাই চেইন এটা কিন্তু ডিসরাপশন হচ্ছে। Because of there are mainly macroeconomic factors that are related with the supply chain. হুম। আমি তো আ সাপ্লাই চেইনে ক্লাস নেই যখন আমি প্রফেশনালদেরকে পড়াই। তো উনাদের আমি সরি আমি ঠিক পড়ানো বলব না। আমি সবসময় বলি যে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং গুলো উনাদের সাথে শেয়ার করি। সো আমি এই কথাটা সবসময় বলি সাপ্লাই চেইন ইস এ কমন সেন্স। ওকে। কেন? সাপ্লাই চেইনে আপনাকে অনেক ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। আপনি ডিমান্ড প্ল্যানিং করবেন। আপনি সাপ্লাই প্ল্যানিং করবেন। বাট ইট উইল নট গো অ্যাজ পার ইউর কি বলবো আপনাকে অ্যাজ পার ইউর প্ল্যানিং। তাই না? আপনি ডিমান্ড প্ল্যানিং যদি আপনার সাথে একেবারে মিলে যায় তাইলে বুঝতে হবে আপনার ডিমান্ড প্ল্যানিং এ প্রবলেম আছে।
আপনার এক্সপেকটেশন আর আমার এক্সপেকটেশন একসময় একরকম নাই হইতে পারে, না? ইটস ভোলাটাইল থিং। সিজনালিটি আছে, মার্কেট ট্রেন্ড আছে, এগুলো দেখে হয়তো আমরা প্রেডিক্ট করতে চেষ্টা করি মার্কেটের ডিমান্ড, অথবা ওই অনুযায়ী আমরা কিভাবে সাপ্লাই প্ল্যানিং করব সেগুলো করতে পারি। কিন্তু দিন শেষে কিন্তু ওইটা অ্যাকুরেট হয় না। এখন দেখতে হবে যে ওই ডিসপারশনটা আসলে কতটুকু। আমি আমার যে ডিমান্ড বা সাপ্লাই প্ল্যানিং ওইখান থেকে আমরা আসলে কতটুকু দূরে আছি। ঠিক আছে? আমার যে প্ল্যানিং, হ্যাঁ? যে আইডিয়াল সিচুয়েশন সেখান থেকে আমি কতটুকু দূরে আছি। তো অনেক সময় আমাদেরকে কমন সেন্স কিন্তু এপ্লাই করতে হয়। ইমিডিয়েট ডিসিশন নিতে হয়। তার মানে এইটা আমি বলতে পারি কি, যদি এই জিনিসগুলোকে আমরা চিন্তা করি, ধরেন আমি সাপ্লাই চেইন প্রফেশনালদেরকেই এক জায়গায় আমি উনাদের সাথে আমি সবসময় যারা আমার কাছে আসেন আমি তাদেরকে লার্নিং পার্টনার বলি আরকি। আমি যাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার এই ক্ষুদ্র নলেজ থেকে, আমি যতটুকু জানি আমার জায়গা থেকে। প্লাস হলো আমি যেহেতু আমার লাইফের একটা বড় সময় নন প্রফিট সেক্টরে কাজ করেছি, সার্ভিস সেক্টরে কাজ করেছি। সো আমার ম্যানুফ্যাকচারিং আন্ডারস্ট্যান্ডিংটা ধরেন ১৫ সাল ১৬ সাল পর্যন্ত খুব ভাস্ট এরিয়াতে ছিল। তারপরে কিন্তু এটা যেহেতু আমি এরপরে সার্ভিস সেক্টরে, নন প্রফিট সেক্টরে সাপ্লাই চেইন নিয়ে কাজ করেছি। সো আ এই জায়গাটাতে আ বলব যে আমি একটু বলব যে ইটস এ মায়োপিয়া, না? যদি আমি ম্যানুফ্যাকচারিং রিয়াল গেম তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে সাপ্লাই চেইনের। সো অনেক আরকি কমন সেন্স এর উপরে বেস করে কিন্তু আমি মনে করি অনেক ডিসিশন নিতে হয়। স্পেশালি ফর দ্যা সার্ভিস ইন্ডাস্ট্রি, স্পেশালি ফর দ্যা নন প্রফিট সাপ্লাই চেইন সেক্টরে। এখন আপনাকে আমি আমাদের কান্ট্রি পার্সপেক্টিভ এ চলে আসি যদি। আমাদের কিন্তু একটা বড় আপনার কানেক্টিভিটি ইস এ আ কি বলবো? মেজর ফ্যাক্টর ফর দ্য সাপ্লাই চেইন এফিসিয়েন্সি। আপনি সাপ্লাই চেইন এফিসিয়েন্সি আর রেসপন্সিভনেস কথাটা তো শুনে থাকবেন। এটা সাপ্লাই চেইন অনেক সময় আপনি রেসপন্সিভ হতে গেলে আপনি এফিশিয়েন্ট থাকতে পারবেন না। লাইক আপনি এইখানে বসে আপনি চাইলেন যে ১০ মিনিটের মধ্যে আপনাকে ফুড পান্ডা ডেলিভারি করবে, হ্যাঁ? তাহলে দেখা যাবে ওর হয়তো আসলে লিড টাইম ছিল ৩০ মিনিটস। তাইলে ও ১০ মিনিটে করতে গেলে এমনভাবে কিছু করতে হবে যেটা যেন ১০ মিনিটে আপনার কাছে এসে পৌঁছায়। একটা হলো ওর স্বাভাবিক সিস্টেমকে, ওর যে এসএলএ ছিল সেটাকে, বা ওর এসএলএ ওর যে লিড টাইম ছিল সেটাকে কিন্তু তার কি করতে হচ্ছে? ভাঙতে হচ্ছে। তার মানে কি আপনাকে ক্যাটার করতে গিয়ে সে কিন্তু এফিশিয়েন্ট আর থাকতে পারল না। সবার জন্য যেই সিস্টেমটা সে ডেভেলপ করতেছিল ওইটাতে থাকতে পারল না। ঠিক আছে? সো এটা করতে গেলে কস্ট ইনকার করে। নিশ্চয়ই সে এমন কাউকে পাঠাবে যে আগে হয়তো আপনার কাছে হেঁটে আসতো, তাকে হয়তো এখন সাইকেল দিয়ে পাঠাবে, অথবা তাকে ধরেন মোটরসাইকেলে করে পাঠাবে। দ্যাট উইল ইনকার দ্য কস্ট, না? তার মানে আপনার রেসপন্সিভনেস এনশিওর করতে গিয়ে আপনার সে এফিশিয়েন্ট থাকতে পারল না। তো আমাদের মার্কেটের সাথে যেমন কানেক্টিভিটি একটা বড় ইম্পোর্টেন্ট। দেখেন এখনো বাংলাদেশে ঢাকার বাইরে ই-কমার্স সেক্টর থেকে আপনি প্রোডাক্ট ডেলিভারি করতে গেলে এখনো ৫ দিন ৭ দিন লেগে যায়। হ্যাঁ। অনেকেই এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন উনারা আমার সাথে স্বীকার করবেন না, বা ইটস দ্য রিয়ালিটি আমরা যদি কনজিউমার এন্ড থেকে থাকি। ঠিক আছে? প্লাস হলো প্রোডাক্টের আ আপনার অনেক সময় কোয়ালিটি ড্যামেজ করে। হুম। বিকজ এই প্রোডাক্ট গুলোকে যেভাবে হ্যান্ডলিং করার কথা, এটা তো সাপ্লাই চেইন এর একটা পার্সপেক্টিভ, না? আপনি ডেফিনিটলি। আপনি লজিস্টিক্স কিভাবে ম্যানেজ করবেন, হুম। সেটাও কিন্তু ঠিকভাবে আ করা হয় না। যে কারণে দেখা যায় যে ড্যামেজ প্রোডাক্ট, obsolescence এর সংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে? প্লাস হলো আ ওই যে বললাম মার্কেট কানেক্টিভিটি সব জায়গায় আসলে পৌঁছায় নাই। এখনো আপনি একটা প্রোডাক্ট ঢাকার বাইরে ধরেন এটার একটা সম্ভবত ১ কেজির মধ্যে হলে ৳১৩০ এখনো ঢাকার বাইরে ডেলিভারি নেয়। হুম। ইটস হিউজ অ্যামাউন্ট অফ মানি, না? সাবারবান ধরেই কিন্তু ৳১৩০ ৳১৩০ নিচ্ছে। এর বাইরে গেলে তার চেয়ে বেশি নিচ্ছে। আবার ধরেন আপনি ওয়েট যদি বেড়ে যায় এটার সাথে, সাথে কিন্তু খরচটাও অনেক বেড়ে যাচ্ছে। এবং হ্যাঁ, এবং একটু এড করি এটার সাথে। যেমনটা দেখা যায় যে কি তারা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত যাওয়ার পর আর যায় না। ওখানে এসে কালেক্ট করতে হয়। জি। এটা কিন্তু প্রচুর হয়। তার মানে কি ডোর আ আপনি ডোর টু ডোর যে ডেলিভারিটা হওয়ার কথা সাবারবানে, পেরিয়ারবান অথবা আ একেবারে রুরালে সেটা কিন্তু হচ্ছে না। রাইট। তাদেরকে গিয়ে কালেক্ট করতে হচ্ছে। দ্যাট মিনস ওইটার সাথেও কিন্তু আরো কিছু টাইম জড়িত। আমি আপনার সাথে খুব একটা আ মানে আমার রিয়াল একটা কাজের এক্সাম্পল শেয়ার করি। ধরেন আমি কোভিড এর সময় আমি আ আ আপনার
গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস, যেটা গ্যাভি, হ্যাঁ, ওকে। গ্লোবাল, ওদেরকে আপনার কোভ্যাক্সের আন্ডারে বাংলাদেশ তো ফাইজার ভ্যাকসিন পেয়েছে, ওইটা নিয়ে ওদেরকে একটু সাপোর্ট করতেছিলাম, এই সাপ্লাই চেইন, ওদের কোল্ড চেইন ম্যানেজমেন্টটা দেখতেছিলাম। সো আপনি যখন ভ্যাকসিন ইয়ে করবেন, ট্রান্সপোর্ট করবেন, আপনি যখন সিটিজেন্স পর্যন্ত ভ্যাকসিন নিয়ে যাবেন, এটা আসলে কোল্ড চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে যেতে হয়। সো ইটস আ সাপ্লাই চেইন, ইটস অ্যানাদার সাপ্লাই চেইন, হ্যাঁ। তো দেখেন, আপনি যদি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল ফ্যাসিলিটি মানে হসপিটালগুলো অথবা সাব ডিস্ট্রিক্ট অথবা ইউনিয়ন লেভেলে যান, আপনি দেখবেন যে ওই পরিমাণ কোল্ড চেইন ম্যানেজ করার জন্য যে পরিমাণ ওয়্যারহাউস থাকা দরকার, যে পরিমাণ ফ্রিজার থাকা দরকার, ইকুইপমেন্ট থাকা দরকার, ওরকম কিন্তু নাই। এইটা একটা বড় ব্যাপার যে এমন না যে ওইটা সাপ্লাই নেই। ডেভেলপমেন্ট পার্টনাররা কিন্তু আমাদেরকে সাপ্লাই করতেছে বাংলাদেশকে, হ্যাঁ? দেখা যাচ্ছে হয়তো ওই মেশিনটা চালানোর জন্য যে স্কিলড লেবার, ওই লেবারটা ওইখানে নাই। আবার ওই অফিসে যারা আছে তারা ট্রেইনড না। ঠিক আছে? কারণ সরকারি চাকরিতে তো এটা খুব টাফ, এই মানুষগুলোকে ট্রেইন করা। হুম। একটা সিস্টেমের মধ্যে। তো দেখা যাচ্ছে যে ওরা আসলে ওই কোল্ড চেইন ম্যানেজ করার জন্য আপনার ওই ভ্যাকসিনের ওইটা কিন্তু তারা করতে পারতেছে না। বিকজ অফ স্কিল গ্যাপ। তাহলে আমি একটা মার্কেটের, আমি কিন্তু কয়েকটা জিনিস আপনাকে বললাম। এখান থেকে যদি আমরা টেক ওয়ে নেই হুম। যে আমাদের মার্কেটের জন্য সাপ্লাই চেইন কেন ইমপ্রুভ করতেছে না? একটা বড় কারণ কিন্তু স্কিল গ্যাপ। মার্কেটের স্কিল গ্যাপ। অলরাইট। আমাদের স্কিলড ম্যান পাওয়ার নাই। আমরা অনেকেই বুঝি যে সাপ্লাই চেইন মানি হলো আমি কিছু এক্সেল শিটে কিছু ডিমান্ড প্ল্যানিং করব, কিছু সাপ্লাই প্ল্যানিং করব। ঠিক আছে? এটাই আমার ইয়ে। অথবা আমি প্রকিউরমেন্ট করলাম, এটাই সাপ্লাই চেইন। আমি কিছু লজিস্টিক্স ম্যানেজ করলাম, এটা সাপ্লাই চেইন না। সাপ্লাই চেইন ইজ এ বিগার থিং। সাপ্লাই চেইনের ডাইভার আছে অনেকগুলো। সো ওই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় আসলে স্কিলড ম্যান পাওয়ারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, যেটা আমাদের মার্কেটে নাই। স্টিল নাও আমি তো বললাম যে আমি আমার লার্নিং পার্টনারদের সাথে যখন কাজ করি বা এখনো যখন কাজ করতেছি, এই গতকালকেই একটা সেশনে আমি একটু বিরক্ত হচ্ছিলাম ওনাদের উপর। আ মানি ওনারা সাপ্লাই চেইনে এতদিন কাজ করে, they don't have the common sense of logistics management. ওকে। তারপর ধরেন প্রফেশনালদের প্রফেশনালিজম নাই। ইটস ভেরি ইম্পোর্টেন্ট যে একজন প্রফেশনাল তার প্রফেশনালিজম শো করবে তার কাজে, তার অ্যাপ্রোচে, তার বিহেভিয়ারে, এটা নাই। হ্যাঁ? এবং আমি ১ম এই বললাম যে আমি কিন্তু আ যারা একেবারে কি বলবো এটাকে? যারা একেবারে বিবিএ, এমবিএ এর স্টুডেন্ট এরকম না। আমি কিন্তু প্রফেশনালদের সাথে কাজ করি। হুম। আমি কেন কাজ করি? যে আমার মনে হয় যে তাদের, আমি যতটুকু জানি এটা দিয়ে তাদের ক্যারিয়ারে ভ্যালু এডিশন করা যায় কিনা। ঠিক আছে? তো সেটা করতে গিয়েও দেখি যে ওই জায়গায় আসলে স ওই যে স্কিল গ্যাপটা আমি খুঁজে পাই প্রফেশনালদের মধ্যে। তাদের উইলিংনেস টু কি বলবো? উইলিংনেস টু আ পজিটিভিটি ওটাও কম খুঁজে পাই। তো চলতেছে, চলতে থাক। তারপরে এই যে মার্কেট কানেক্টিভিটি বললাম, এগুলো আমার কাছে মনে হয় যে যদি আমরা খুব বড় দাগে বলি, এই ফ্যাক্টর গুলো কিন্তু আমাদের মার্কেটে কাজ করতেছে। সো এগুলোকে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আমরা আসলে মার্কেটে কোথায় আছি। আমাদেরকে আরো কতটুকু এফিশিয়েন্ট হইতে হবে। সো আ এটা দিয়ে মনে হয় এই কোয়েশ্চেনটা শেষ করতে পারি ইয়েস, আরকি। সিউর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটির পরের অংশটুকু দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। পরের অংশে আরও অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই।